হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বিকেল 6টার স্পেশাল চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমরা যে অধ্যায় ভিত্তিক চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির বিস্তারিত আলোচনার ক্লাস এবং তার পাশাপাশি টপিক ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস সেট আলোচনা করছি, আজকে তার ক্লাস নাম্বার 9-এ আমাদের আলোচ্য বিষয় চার্লস স্পিয়ারম্যানের বুদ্ধির দ্বি-উপাদান তত্ত্ব। আমরা অলরেডি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে সিলেবাস ওয়াইজ টেট পরীক্ষার সিলেবাস ওয়াইজ 1 থেকে 8 নম্বর ক্লাস করিয়ে নিয়েছি, যেখানে আমরা বেশ কয়েকটি ইম্পর্টেন্ট টপিককে ক্লিয়ার করেছি। তার মধ্যে বুদ্ধি নিয়ে একটি ক্লাস কিন্তু আমরা করেছিলাম এবং সেই ক্লাসে বলা হয়েছিল যে বুদ্ধির বিভিন্ন যে তত্ত্বগুলো রয়েছে, যেই তত্ত্বগুলো বিভিন্ন বুদ্ধিবিদ, শিক্ষাবিদ এবং মনোবিদেরা বিভিন্ন সময়ে এই বুদ্ধিকে আলোচনা করতে গিয়ে করেছেন, সেই সমস্ত তত্ত্বের ক্লাস আমরা একের পর এক আলোচনা করব। তো আজকে আমরা দ্বি-উপাদান তত্ত্ব নিয়ে আলোচনা করব এখানে। তো দ্বি-উপাদান তত্ত্বের যিনি প্রবক্তা তিনি হচ্ছেন চার্লস স্পিয়ারম্যান। তো সবার প্রথমে আমরা চার্লস স্পিয়ারম্যান সম্পর্কে বিস্তারিত একটু জেনে নেব। চার্লস স্পিয়ারম্যান ছিলেন একজন ব্রিটিশ মনোবিদ বা গ্রেট ব্রিটেনের একজন তিনি মনোবিদ ছিলেন, যিনি 1904 খ্রিস্টাব্দে মানসিক ক্ষমতা বা যেটাকে বলা হয় মেন্টাল এবিলিটি, ঠিক আছে, মানসিক ক্ষমতা বা মেন্টাল এবিলিটি সংক্রান্ত নতুন একটি তত্ত্ব আবিষ্কার করেন। আর তার এই আবিষ্কার যে তত্ত্বটি ছিল বা তার যে আবিষ্কারটি, সেটা তিনি আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মেজার্ড নামে প্রকাশিত করেছিলেন। তো এখানে দেখো যে বেসিক পার্টটা রয়েছে সেটা হচ্ছে চার্লস স্পিয়ারম্যান ছিলেন ব্রিটিশ মনোবিদ। তিনি যে তার মানসিক ক্ষমতা সম্পন্ন বা ক্ষমতা সংক্রান্ত বা বুদ্ধি সংক্রান্ত যে নতুন তত্ত্বটার কথা বলেছেন, যেটা সাইকোলজির যে ফিল্ড রয়েছে সেখানে খুবই গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করে রেখেছে, সেটাকে তিনি আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে প্রকাশিত করেছিলেন, যেটা টাইটেল ছিল জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মেজার্ড। ঠিক আছে, তো মনোবিদ স্পিয়ারম্যান দ্বি-উপাদান তত্ত্বে কী কী বলেছেন, কিভাবে এই দ্বি-উপাদান তত্ত্ব একজন শিশু থেকে প্রাপ্তবয়স্কদের মধ্যে বুদ্ধি এবং অন্যান্য বিষয়কে পার্থক্য নিরূপণ করে, তাদের কার্যক্ষমতাকে নিরূপণ করে এবং কিভাবে সেই বিষয়টি বৈজ্ঞানিকভাবে তিনি ব্যাখ্যা করেছেন, সেটা আমরা আজকে এখানে আলোচনা করে নেব। তো এই যে দ্বি-উপাদান তত্ত্ব, দ্বি-উপাদান তত্ত্বের মূল কথাটা কি সেটা আগে জেনে নিই। দেখো, দ্বি কথার অর্থ কি? দ্বি কথার অর্থ হচ্ছে দুই, অর্থাৎ এখানে তিনি বেসিক্যালি দুটো উপাদানের কথা বলেছেন। সেই দুটো উপাদান কি সেটা আমরা আজকে ক্লাসে আলোচনা করব। এই দুটো উপাদান যে তিনি আলোচনা করেছেন, দুটো উপাদান কিভাবে একটা মানুষের জীবনকে ইমপ্লিমেন্টেশন করছে, তার জীবনযাপনের পদ্ধতিকে সহজ বা সহজতর বা কঠিন করে তুলছে, বা কিভাবে দুটো মানুষের মধ্যে এই দ্বি-উপাদান তত্ত্ব দুটো বা ভিন্ন মানুষের মধ্যে তাদের এবিলিটিকে পার্থক্যের দিকে নিয়ে যাচ্ছে, সেই সমস্ত বিষয়কে আজকে দেখে নেব। তো সবার প্রথমে তিনি বলেছেন দ্বি-উপাদান তত্ত্ব মানুষের সব রকমের সমর্থনের একটি সুসামঞ্জস্যপূর্ণ বৈজ্ঞানিক ভিত্তি। অর্থাৎ সুসামঞ্জস্যপূর্ণ মানে কি? সামঞ্জস্য মানে কি? যেটা অ্যারেঞ্জড, ওয়েল অ্যারেঞ্জড, যেটাকে সুন্দরভাবে সাজানো থাকে। ধরে নাও একটা প্রাচীর তুমি যদি দেখো, সেখানে দেখবে যে ইটগুলো রয়েছে, সেই প্রাচীরের ইটগুলো কিন্তু পরপরভাবে সাজানো থাকে, তাই না? যাতে করে সেটা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে থাকতে পারে সেই প্রাচীরটা, এবং সেটা দেখতেও যাতে ভালো লাগে। তো ঠিক সেরকমই মানুষের যে দ্বি-উপাদান তত্ত্বের কথা তিনি বলেছেন, মানুষের জীবনের যে দ্বি-উপাদান তত্ত্বের কথা বলেছেন, সেখানে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা একক সুসামঞ্জস্যতার পূর্ণের সাথে বা ওয়েল অ্যারেঞ্জড হয়ে সেটা দাঁড়িয়ে থেকে কিন্তু একটা নতুন তৈরিকে ভিত্তি করে, বা একটা নতুন যে তথ্য বা একটা নতুন বুদ্ধি বা একটা নতুন এবিলিটিকে কিন্তু তৈরি করে। নেক্সট তিনি বলেছেন স্পিয়ারম্যান বৌদ্ধিক কর্মের পেছনে দুই প্রকার মানসিক শক্তির কথা বলেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। অর্থাৎ স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটাই। বৌদ্ধিক কর্মের পেছনে দুই প্রকার মানসিক শক্তির কথা বলেছেন। একটাকে তিনি বলেছেন জি উপাদান, একটাকে তিনি বলেছেন এস উপাদান। এই বিষয়টা একটু ভালো করে বুঝে নেবে। জি উপাদান বা যেটাকে তিনি বলেছেন জেনারেল এবিলিটি, এবং এস উপাদান যেটাকে তিনি বলেছেন স্পেসিফিক এবিলিটি। জেনারেল কি আর স্পেসিফিক কি? আমরা যদি আক্ষরিক করতে যাই, জেনারেল এবিলিটি কথার অর্থ হচ্ছে যেটা সাধারণ ক্ষমতা, তাই তো, যেটা সাধারণ ক্ষমতা বা সাধারণ শক্তি। আর স্পেসিফিক মানে কি? বিশেষ। তাহলে এটাকে আমরা লিখে দিচ্ছি এখানে সাধারণ, আর এটাকে আমরা লিখে দিচ্ছি বিশেষ। আচ্ছা, এইবার মনে করো যে তুমি ক্লাসরুমে গেছো, তুমি ক্লাসরুমে তুমি চাকরি পেয়ে গেলে, চাকরি পেয়ে যাওয়ার পর তুমি ক্লাসরুমে গেলে, ক্লাসরুমে গিয়ে তুমি 10 জন বাচ্চাকে একসাথে পেয়েছো। এইবার
সেই 10জন বাচ্চার মধ্যে কার মধ্যে সাধারণ ক্ষমতা বিশিষ্ট বুদ্ধি রয়েছে, কার মধ্যে বিশেষ ক্ষমতা বিশিষ্ট বুদ্ধি রয়েছে, তুমি কি করে বুঝবে? নিশ্চয়ই তাদেরকে কোনো একটা টাস্ক তুমি করতে দেবে, যে টাস্কটা হয়তো তারা কেউ এর আগে করেনি। এইবার তুমি সেই কাজটা তাদেরকে যখন করতে দিয়েছো, সেই কাজটা করতে গিয়ে দেখা যাচ্ছে 10জনের মধ্যে 2জন সেই কাজটা করতেই পারলো না, তারা অ্যাটেম্পটে নিল না, বুঝতেই পারলো না। আর বাকি যে 8জন থাকলো তার মধ্যে সবাই 8জনই কাজটা সম্পূর্ণ করলো, এবং তার মধ্যে থেকে একজন যে সবার আগে কাজটা করে নিয়েছে, এবং তার করে নেওয়ার পর বাকিরা তার কাজটা দেখে তারাও চটপট কাজটা সেরে নিল। অর্থাৎ তুমি কিন্তু তাহলে এখানে হলপ করে বলতেই পারবে সেই 10জন বাচ্চার মধ্যে যেই 2জন বাচ্চা রয়েছে তাদের মধ্যে সেই বিশেষ ক্ষমতাটা নেই সেই কার্যটা করার জন্য, এবং বাকি 8জনের মধ্যে যে একজন ছিল তার মধ্যে সেই বিশেষ ক্ষমতাটা রয়েছে যে কাজটা চট করে করতে পারবে, এবং তার পাশাপাশি তাকে দেখে বাকি 7জনও কিন্তু কাজটা করলো, অর্থাৎ তাদের মধ্যেও কিন্তু সেই বিশেষ এবিলিটিটা জন্ম নিল। অর্থাৎ স্পিয়ারম্যান এখানে বলতে চাইছেন জেনারেল এবিলিটি হচ্ছে সেই সমস্ত দক্ষতা যেগুলো মানুষের মধ্যে প্রথম থেকেই থাকে। যেমন আমরা প্রথম থেকে একটা কথাগুলো বলে আসছি, একটা সন্তান নবজাতক শিশু যখন যখন ভূপৃষ্ঠে প্রথম আসে, যখন ভূমিষ্ঠ হয়, যখন মাতৃগর্ভ থেকে সে প্রথম এই প্রকৃতির বাতাস আলো ইত্যাদিকে উপলব্ধি করে, তখন তার মধ্যে কিছু বেসিক গুণ থাকে। যেমন সে কি করে, সে কান্না করে, কান্নাটা তাকে কেউ শিখিয়ে দেয় না। সে চোখে আলো পড়লে চোখটা বুজে নেয়, সে হাত মুট করে থাকে, তার মধ্যে চোষণ ক্ষমতা থাকে, তাই তো সে হাত পা নাড়াতে পারে, সে ডান দিক বাঁ দিক কাত হয়ে শুতে পারে। তো এই যে বিষয়টা, এগুলো সমস্ত হচ্ছে জেনারেল এবিলিটি, এবং বয়সের সাথে সাথে এই জেনারেল এবিলিটিগুলো কিছু গ্রোথ করে, এবং গ্রোথ হওয়ার পাশাপাশি তার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের পরিবর্তন আসে। যেমন আমি একটা কথা বলি, যে বাচ্চারা যে কান্না করছে তার মানে কি তার বাকযন্ত্রটা কিন্তু জন্ম থেকেই রয়েছে। এটা একটা মনে করো যে মেটেরিয়ালিস্টিক পার্ট হয়ে গেল। বাকযন্ত্র মানে যেই যন্ত্রের সাহায্যে আমরা কথা বলি, ঠিক আছে, সেটা হচ্ছে বাকযন্ত্র। এইবার সে কিন্তু সেখানে কথা বলতে পারছে না, সে কিন্তু কী করছে, কান্না করছে, এক ধরনের আওয়াজ করছে। এক এক সময় এক এক রকম আওয়াজ হয়, কখনো কুই কুই শব্দ করে কাঁদে, কখনো জোরে গলা ছেড়ে কাঁদে। কিন্তু সেই বাকযন্ত্রই পরবর্তীকালে কিন্তু কি করে, কথা বলে, তাই না? সেই কথা বলাটা কি তাদের মধ্যে আসে পরবর্তীকালে বিভিন্ন রকমের মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে, পরবর্তীকালে বিভিন্ন রকমের কার্যকলাপের মধ্যে দিয়ে। এইটাকে বলা হলো স্পেসিফিক এবিলিটি বা বিশেষ ক্ষমতা। এটা এক ধরনের বিশেষ ক্ষমতা, অর্থাৎ সেটাকে অর্জন করলো। এখানে একটু ক্লিয়ার করে দিচ্ছি। অর্থাৎ মনে রাখবে জেনারেল এবিলিটি যেটা আছে সেটা হচ্ছে থাকবে জন্মগত, আর যেটা স্পেসিফিক এবিলিটি আছে সেটা হবে অর্জিত। এটাকে অনেক রকমভাবে ব্যাখ্যা করা যায়। তোমরা এই পার্টটা তো আশা করি বুঝতে পেরেছো, যে বাচ্চাটা আওয়াজ করতে শিখছে, সে আওয়াজ কিন্তু করছে, এবং আমরা যে কথা বলছি সেটাও এক ধরনের আওয়াজ করা। এইবার সেই বাচ্চাটা জন্ম থেকে আওয়াজ করা শিখেছিল, তাই তো, সে শিখে জন্ম নিয়েছে, জন্ম থেকে সে শিখেছে সেটা, তাহলে ওটা তার জেনারেল এবিলিটি। তারপর সে যখন কথা বলতে শিখছে, এটা সে কথা বলাটা অর্জন করছে। পশ্চিমবঙ্গে থাকলে সেখানে বাংলা ভাষা শিখবে স্বভাবতই, বিহারে থাকলে সেখানে হিন্দি ভাষা শিখবে স্বভাবতই। তো এটা হচ্ছে অর্জিত ক্ষমতা। তারপর আরও একটা বিষয়, এইবার মনে করো একটা বাচ্চা এবিসিডি শিখেছে ছোটোবেলায়, এবিসিডি শেখার পরে 1 2 3 4 ইত্যাদি শিখেছে সে ছোটোবেলায়। এইবার সে অঙ্ক করতে গেছে, অঙ্ক করতে গিয়ে সে দেখতে পাচ্ছে একটা বিয়োগ অঙ্ক বা একটা সাবট্র্যাকশন সে করতে পারছে না। তখন তাকে শিক্ষক মহাশয় কী করলেন, সেটা শিখিয়ে দিলেন। শিখিয়ে দেওয়ার পর সে তারপর থেকে ওই সাবট্র্যাকশনটা ভালোভাবে করতে পারছে। তাহলে সেটা কী করলো, সাবট্র্যাকশনটা বা বিয়োগটা অর্জন করলো। অর্থাৎ স্পেসিফিক এবিলিটি হলো সেই ধরনের এবিলিটি যেগুলো সবসময় কী হবে, অর্জিত হবে, যেগুলো আমরা প্রত্যেকে ছোটোবেলা থেকে অর্জন করেছি, প্রতিটা বিষয় অর্জন করেছি। এটা আমি একটা বেসিক উদাহরণ বললাম, আরও অনেক রকমের হয়ে থাকে যেটা আমরা অর্জন করি। সেই অর্জন করাটাই হচ্ছে স্পেসিফিক বা এবিলিটি। যেরকম মনে করে একটা সাধারণ মানুষকে যদি জলের নিচে ডুব দিয়ে কিছুক্ষণ থাকতে বলা হয়, সে হয়তো কয়েক সেকেন্ডে থাকতে পারবে, ঠিক আছে। কিন্তু যখন তোমরা বিয়ার গ্রিলসের, আমি এর আগে একটা উদাহরণ দিয়েছিলাম, বিয়ার গ্রিলস হচ্ছে ম্যান ভার্সেস ওয়াইল্ড বলে একটা শো হতো, যেখানে একজন মানুষ রয়েছেন যিনি বিভিন্ন রকমের সার্ভাইভাল টাস্কে যাচ্ছেন। তাকে দেখা যাচ্ছে তিনি 1 মিনিটেরও বেশি সময় জলের নিচে থাকতে পারছেন। অর্থাৎ তিনি সেই ক্ষমতাটা কিন্তু অর্জন করেছেন। অর্থাৎ সেকেন্ডের পর সেকেন্ড তিনি কিন্তু অ্যাডিশন করে করে সেই পার্টটাকে তিনি অর্জন করেছেন। অর্থাৎ এখানে যেটা বেসিক আমরা বুঝতে পারলাম, জেনারেল এবিলিটি হচ্ছে আমাদের সাধারণ যেগুলো ক্ষমতা থাকবে, আর স্পেসিফিক এবিলিটি যখন আমরা সাধারণ ক্ষমতা থেকে বাইরে বেরিয়ে গিয়ে কোনো বিশেষ কিছুকে অর্জন করব, তখন সেটা হবে স্পেসিফিক এবিলিটি। এবং সেটাকে তিনি কি বলেছেন, জিআরএস, অর্থাৎ
তিনি দুটো উপাদানের কথা বলেছেন, একটা জি উপাদান, একটা এস উপাদান। এই দুটো উপাদানকেই বলা হচ্ছে দ্বি উপাদান তত্ত্ব, ঠিক আছে। তার পরের পার্টে কি রয়েছে দেখো, নাম্বার 4-এ রয়েছে, বলেছে জি উপাদান সব রকম কাজে ব্যবহৃত হয়। সব রকম কাজ মানে কি, যেগুলো সাধারণভাবে আমাদের কাজ, যেগুলো শ্বাস প্রশ্বাস আমরা নিচ্ছি, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের এগুলো সাধারণ, এইভাবে কিন্তু আমাদের বডিটা তৈরি হয়েছে। এই কাজের জন্য কিন্তু আমাদের বিশেষ কোনো এবিলিটির প্রয়োজন নেই, কিন্তু এস উপাদান বিশেষ বিশেষ কাজেই কিন্তু ব্যবহৃত হয়। বিশেষ বিশেষ কাজ করতে মনে করো যে তুমি অঙ্ক শিখেছো ঠিকই, বাট দেখা গেল একটা কঠিন অঙ্ক এসছে, তুমি সেটা পারলে না, পিতা পুত্রের বয়স নিয়ে একটা অঙ্ক এসেছে, সেটা তুমি পারলে না, তারপর সেটা তুমি কোনো একটা স্যারের কাছ থেকে শিখে নিয়েছো, শিখে নেওয়ার পর তারপর থেকে তুমি আবার সেই ম্যাথটা করতে পারছো। ইংরেজিতে গিয়ে তোমার সেই সমস্যাটা হচ্ছে, তুমি সেটা শিখে নেওয়ার পর তারপরে করতে পারছো। অর্থাৎ সেই বিশেষ পার্টটাতে তোমার যেখানে সমস্যা হচ্ছে সেটা যখনই তুমি শিখে নিলে, সেটা যখনই তুমি অর্জিত হয়ে গেল তোমার কাছে, তুমি যখন সেটা অর্জন করলে, তখন সেটা তোমার হয়ে গেল বিশেষ ক্ষমতা। এবার এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, মনে করো ক্লাসরুমে তুমি গেছো, দুটো বাচ্চাকে তুমি পাশাপাশি রেখেছো, একটা বাচ্চা এ, একটা বাচ্চা হচ্ছে বি। তাহলে এদের দুজনের মধ্যেই একটা উপাদান কিন্তু কমন, সেটা হচ্ছে জি উপাদান। জি উপাদান অর্থাৎ তারা কিন্তু বেসিক, তাদের মধ্যে কিন্তু যে কনস্ট্রাকশন রয়েছে, বডি কনস্ট্রাকশন, তার পাশাপাশি তাদের যে মস্তিষ্কের কনস্ট্রাকশন, সেগুলো কিন্তু কমন রয়েছে। এইবার যেহেতু দুজনের মধ্যে জি উপাদান জেনারেল এবিলিটিটা রয়েছে, এবার এস উপাদান দেখবে কারোর মধ্যে কম থাকবে, কারোর মধ্যে বেশি থাকবে। কেন কি, কারণ তুমি যখন তাদের দুজনকে পরীক্ষাটা নিচ্ছ, একই পরীক্ষা নিচ্ছ, দেখা যাচ্ছে এ খুব ভালোভাবে তাড়াতাড়ি করে কাজটা করছে এবং বি খুব সময় লাগাচ্ছে সেই কাজটা করতে এবং তার কাজটা ভালো মতো হচ্ছে না। অর্থাৎ জেনারেল উপাদান বা জি উপাদান বা জেনারেল এবিলিটি সেটা সবার মধ্যেই থাকে, কিন্তু এস উপাদান সবার মধ্যে থাকে না। এস উপাদান যে যত বেশি পরিমাণে হার্ডেলস পার করবে, যে যত বেশি পরিমাণে সমস্যা সমাধান করবে, এই পার্টটা সবথেকে ইম্পর্ট্যান্ট। যে যত বেশি পরিমাণে সমস্যা সমাধান করবে, সমস্যা সমাধানমূলক কার্যকলাপের মধ্য দিয়ে যাবে, তার তত বেশি পরিমাণে কিন্তু এস উপাদানটা বৃদ্ধি পাবে বা এস এবিলিটি বা স্পেসিফিক এবিলিটিটা কিন্তু বাড়বে। এবং যে যত কম যাবে সমস্যা সমাধানের মধ্যে দিয়ে, তার কিন্তু তত হবে না। এবার ছোটোবেলা থেকে তুমি যদি সাইকেল চালানোর চেষ্টাই না করতে, তাহলে কি সাইকেল চালানো তুমি শিখতে পারতে? বাইক চালানোর চেষ্টা না করলে বাইক চালানো শিখতে পারতে? 4 হুইলার চালানোর চেষ্টা না করলে তুমি পারতে না। অর্থাৎ তুমি সেই সমস্যাটাকে সমস্যা মনে না করে সেটাকে তুমি সমাধান করার চেষ্টা করেছো। তারপরে তুমি দেখো, তারপর তুমি ইজিলি হাত ছেড়ে দিয়ে বা প্যাডেল তুমি মারছো, সাইকেল এগিয়ে যাচ্ছে, এত সুন্দরভাবে ব্যালেন্স হয়ে গেছে, তুমি এত সুন্দরভাবে ব্যাপারটাকে অ্যাসিমিলেট করে নিয়েছো। তাই জন্যই বলা হচ্ছে যে যে যত বেশি সমস্যা সমাধান করতে পারবে, সমস্যা সমাধানমূলক কার্যকলাপের মধ্যে দিয়ে যেতে পারবে, তার এস উপাদান বা স্পেসিফিক এবিলিটি কিন্তু বেশি হবে। এবং এই এস উপাদানের জন্যই মানুষের আইকিউ বা বুদ্ধাঙ্ক কিন্তু ভিন্ন ভিন্ন হয়, জি উপাদানের জন্য কিন্তু সেটা হয় না। ঠিক আছে, আশা করি পার্টটা ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা আসবো হচ্ছে বৈশিষ্ট্য। কি আছে, জি উপাদান হলো জন্মগত, অর্থাৎ বাই বার্থ, জন্মের পর থেকে জি উপাদানটা আমাদের মধ্যে থাকে, এটা জন্মের থেকে থাকে বাই বার্থ। কিন্তু জি উপাদান গুণগত এক হলেও পরিমাণগতভাবে ভিন্ন, অর্থাৎ প্রত্যেকের মধ্যে রয়েছে। গুণগত মানে কি, গুণগত মানে হচ্ছে মনে করো কান্না করা সবার মধ্যেই আছে, হাত পা নাড়া সবার মধ্যেই আছে, হাত মোট করা সবার মধ্যে আছে, কিন্তু পরিমাণগতভাবে ভিন্ন। অর্থাৎ এক একজনের এক এক রকম থাকে, কারো শক্তি বেশি হয়, কারো শক্তি কম হয়, কারো গলার আওয়াজ বেশি হয়, কারো গলার আওয়াজ কম হয়। অর্থাৎ গুণ সবার মধ্যে থাকলেও সেই গুণের পরিমাণ সবার মধ্যে নেই। পরিমাণ সবার মধ্যে নেই বলতে পরিমাণ সবার মধ্যে কম বেশি রয়েছে, কিন্তু এস হচ্ছে অর্জন করতে হবে। কিভাবে? যত বেশি সমস্যা সমাধান করবে তত বেশি অর্জন হবে, তাই তো? তাহলে এই পার্টটা আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সটে কি রয়েছে, বলেছে যে কোনো রকমের বৌদ্ধিক কাজ, মানে কি বৌদ্ধিক কাজ বলতে কি, যেটা বুদ্ধি দিয়ে কাজটা করতে হবে, দুটি ভিন্ন জাতীয় ক্ষমতার সমন্বয়ে সংগঠিত হয়। এদের মধ্যে একটি সব রকম বুদ্ধি কাজের ক্ষেত্রে সকলের মধ্যেই বর্তমান, আর অপরটি বুদ্ধিমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। কি বলছে দেখো, বলছে যে কোনো রকমের বৌদ্ধিক কাজ দুটি ভিন্ন জাতীয় ক্ষমতার সমন্বয়ে গঠিত। দুটো ভিন্ন ভিন্ন ক্ষমতা, ধরে নাও একটা হচ্ছে জি আর একটা এস, এদের মধ্যে একটি সব রকম বুদ্ধি কাজের ক্ষেত্রে সকলের মধ্যেই বর্তমান, যেমন জি সবার মধ্যেই বর্তমান, আর অপরটা কি
বুদ্ধিমূলক কাজের সঙ্গে যুক্ত, অর্থাৎ যে যত বেশি বুদ্ধিমূলক কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছে, যে যত বেশি সমস্যা সমাধান করেছে তার সঙ্গে সেটা যুক্ত। অর্থাৎ এখানে দুটো কাজকেই আমাদেরকে গুরুত্ব দিতে হবে, জি উপাদানকেও দিতে হবে এবং এস উপাদানকেও দিতে হবে। তো আজকের এই পর্যন্তই ছিল আমাদের স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের মূল বৈশিষ্ট্য। এইবার আমরা স্পিয়ারম্যানের যে দ্বি উপাদান তত্ত্ব আজকে ক্লাসটা করলাম, সেই ক্লাসে আমাদের কী কী টপিক আমরা আলোচনা করেছি এবং আগামীতে কী কী টপিক আলোচনা করব, তার মধ্যে থেকে কিছু এমসিকিউ আমরা নিয়েছি যে আমাদের প্র্যাকটিসের জন্যে। তো প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে আমি অ্যান্সার বলবো, তোমরা তৎক্ষণাৎ চেষ্টা করো নিচে অ্যান্সারগুলো করার। তো কী রয়েছে প্রথম প্রশ্নে, বলেছে কত খ্রিস্টাব্দে স্পিয়ারম্যান দ্বি উপাদান তত্ত্বের প্রকাশ করেন? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নম্বর বি, 1904। নেক্সট আসবো, স্পিয়ারম্যান দ্বি উপাদান তত্ত্বের সাংকেতিক নামগুলো কি কি? সাংকেতিক নাম ছিল মানে অর্থাৎ কি সংকেত দিয়ে তিনি বুঝেছেন, একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে স্পেসিফিক, তাহলে GNS অপশন নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট নাম্বার 3, এস কী ধরনের ক্ষমতা? এস মানে কি? যেটা হচ্ছে স্পেসিফিক, সেটা কী ধরনের ক্ষমতা? অর্জিত, সেটা অর্জন করতে হবে, জন্ম থেকে থাকে না। নেক্সট নাম্বার 4, অঙ্ক কষতে কী ধরনের উপাদান প্রয়োজন হয়? নতুন নতুন অঙ্ক কষতে কী ধরনের উপাদান প্রয়োজন হবে? অপশন নাম্বার বি, এস উপাদান বা স্পেসিফিক উপাদান, তাই তো? তারপরে কি বলছে, এস উপাদান বলতে স্পিয়ারম্যান কি বুঝিয়েছেন? স্পেশাল, স্পেসিফিক, স্পেশালাইজড নাকি সেপারেট? অপশন নাম্বার বি, স্পেসিফিক এবিলিটি। আর জি বলতে তিনি বুঝিয়েছেন জেনারেল, তাই না? নেক্সট নাম্বার 6, বুদ্ধির অভিক্ষার আবিষ্কারককে? বুদ্ধি নিয়ে কিন্তু আমরা অলরেডি একটা ক্লাস করিয়েছি এবং আগামীতেও করব। বুদ্ধির অভিক্ষা বা বুদ্ধি পরিমাপ করার যে পরীক্ষা, সেটার আবিষ্কারককে? সঠিক উত্তর হবে আলফ্রেড বিনে, অপশন নাম্বার এ। নাম্বার 7, বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন অপশন নাম্বার সি, স্পিয়ারম্যান। নাম্বার 8, বুদ্ধির বাছাই তত্ত্বের প্রবক্তাকে? বাছাই তত্ত্ব প্রত্যেকটা পার্টে যে নামগুলো তোমরা দেখতে পাচ্ছ, দ্বি উপাদান তত্ত্ব আজকে করলাম, বাছাই তত্ত্ব আমরা করব, বহু উপাদান তত্ত্ব আমরা করব, বহুমাত্রিক উপাদান তত্ত্ব করব, যতগুলো তত্ত্ব রয়েছে প্রত্যেকটা ক্লাসে তোমরা কিন্তু এখানে পাবে। ঠিক আছে? তো তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সঙ্গে কাইন্ডলি শেয়ার করে দিও যারা টেট পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বারে থমসন। নেক্সট আসবো নাম্বার 9, বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বের প্রবক্তাকে? ত্রিমাত্রিক তত্ত্বের প্রবক্তা হচ্ছেন গিলফোর্ড। এবং আজকে সেটা শেষ প্রশ্ন, যেহেতু 10 নম্বর প্রশ্ন, তথ্য প্রক্রিয়াকরণ তত্ত্ব কে প্রবর্তন করেছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, স্টার্নবার্গ। তো তোমরা 10-এ কত স্কোর করতে পারলে সেটা অবশ্যই কাইন্ডলি জানিও তোমরা কমেন্টে, এবং ক্লাসেসগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। এবং আমাদের ক্লাস কিন্তু এখন রেগুলার বেসিসে রুটিন অনুযায়ী চলতে থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।